বিসমিল্লাহির রহমানির রহিম। রাজনীতিকে নিষিদ্ধ বা নিষিদ্ধ বস্তুর মতো মনে করা, এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে সহজ সরলভাবে স্পষ্ট ভাষায় কিছু কথা বলতে চাই। সর্বপ্রথমে আমার প্রিয় ভাই এবং বোনদের সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথাগুলো আপনাদের বিরুদ্ধে যেতে পারে, সো দয়া করে আগে আমার কথাটা শুনুন। এরপরে যদি আপনাদের মনে হয় যে আমাকে গালিগালাজ করতে পারেন। আমাকে সরাসরি সাক্ষাতে যদি একটা থাপ্পড় মারতে ইচ্ছা করে মারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু তারপরেও আমি অনুরোধ করব, একটু ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনুন। অনেক স্থানে এটা হতে পারে, ইউনিভার্সিটি হতে পারে, চায়ের দোকান হতে পারে, যে কোনো প্রতিষ্ঠানে হতে পারে, অনেক সময় লেখা থাকে এখানে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ। আমি এর সম্পূর্ণ বিরুদ্ধাচরণ করতেছি। যদিও অবাস্তবিক মনে হবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, তারপরেও আমি এটার বিরুদ্ধাচরণ করতেছি। আমি আমার ভাই বোনদের কাছে বিনয়ের সঙ্গে বলতে চাই, আমরা যেটাকে রাজনীতি বলতেছি, আসলে রাজনীতি বলতে কি এটাই বোঝায়? অর্থাৎ আপনার দৃষ্টিতে রাজনীতি বলতে কি বোঝানো হচ্ছে, সে বিষয়ে আপনার কাছে একটু প্রশ্ন আমি রাখতে চাই। রাজনীতি মানে কি খারাপ? না, আসলে রাজনীতিটা হলো এরকমের যে সমাজের নেতৃত্ব দেওয়া, মানুষের অধিকার প্রতিষ্ঠাতা করা, ভালো যে কোনো কাজকে উন্নয়নের ধারার সঙ্গে যুক্ত করা, ভালো জিনিসকে প্রতিষ্ঠা করা এবং মন্দ জিনিসকে প্রতিহত করা বা দমন করা, এটাই হচ্ছে রাজনীতি। এই রাজনীতি কি আসলেই খারাপ? আচ্ছা ভাই, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার জন্ম 570 খ্রিস্টাব্দে এবং তিনি নবুয়ত প্রাপ্ত হন হলো 610 খ্রিস্টাব্দে। এই যে 40 বছর বয়স পর্যন্ত তিনি কি করেছেন, এবং 40 বছর বয়সের পরে নবুয়ত প্রাপ্তির পর থেকে বাকি যে 23 বছর তিনি কি করলেন? আচ্ছা, একটু আসুন দেখি। 570 খ্রিস্টাব্দে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। তিনি প্রাথমিক যে 40 বছর বয়স নবুয়ত প্রাপ্তির আগে, তখন তিনি বিভিন্ন সামাজিক সংগঠন করেছেন, ব্যবসায়িক সংগঠন করেছেন। এর মাধ্যম দিয়ে তিনি সামাজিক পরিচিতি লাভ করেছেন, সমাজের নেতৃত্বে স্থানীয় ব্যক্তিতে পরিণত হয়েছেন। ফলস্বরূপ 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্তির পর থেকে তিনি ইসলামের সরাসরি দাওয়াত দেওয়া শুরু করেন। অর্থাৎ 40 বছর পর থেকে তিনি অনেক ক্ষেত্রে চুক্তি সম্পাদন করেছেন, যুদ্ধ করেছেন, বিভিন্ন যুদ্ধের ইতিহাস দেখবেন, তিনি যুদ্ধ করেছেন। তিনি 620 থেকে 32 বা 622 থেকে 32 এই সময়কালটা থেকে তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। তিনার সাম্রাজ্য, ইসলামী রাষ্ট্রের যে সাম্রাজ্য, তিনি কিন্তু সেটাকে প্রসার করেছেন, অনেক বিস্তৃতি করে অনেক বড় একটা ইসলামিক রাষ্ট্র তৈরি করেছেন। আচ্ছা, তিনি কিন্তু একাধারে তিনি শুধু ধর্মীয় ব্যক্তিত্ব ছিলেন না, পাশাপাশি তিনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন। অর্থাৎ আমরা সাধারণ ভাষায় কথা বললে যেটাকে আমরা বলি রাষ্ট্রপতি। এমন সুন্দর যুদ্ধের রণকৌশল জানতেন, তিনি একাধারে সামরিক প্রধান বা সেনাবাহিনীর প্রধান ছিলেন। আর রাজনৈতিকভাবে এত দূরদর্শী ছিলেন যে তিনি সফল কূটনৈতিক ছিলেন। তিনি 40 বছর বয়সে বিভিন্ন সামাজিক সংগঠন করেছেন, ব্যবসায়িক সংগঠন করেছেন এবং সর্বোপরি তিনি 622 থেকে 632 এই সময়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। যদিও আমার ইসলামিক জ্ঞান খুবই সামান্য, তারপরেও আমি বলি, আমাদের অনেকে বলতে শোনা যায় যে এখানে মসজিদের ভিতরে দুনিয়াবি কথাবার্তা চলবে না বা এক্সেট্রা, এই টাইপের অনেক কুসংস্কার আমাদের ইসলামের প্রচলিত ইসলামের ভিতরে, বাংলাদেশের ইসলামের ভিতরে এটাকে ইনক্লুড করে ফেলছি আমরা। সো নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসলামী রাষ্ট্রটাকে তিনি মসজিদে নববী থেকে পরিচালনা করতেন। মসজিদে নববী শুধুমাত্র নামাজ বা প্রার্থনার জায়গা ছিল না, এটি একাধারে ছিল আপনার আদালত পরিচালনা করা হতো এখান থেকে। এখানে মজলিস বসানো হতো, মজলিসের মাধ্যম দিয়ে সাধারণ যে কোনো আলোচনা করা হতো।
তিনি এটাকে সংসদ ভবনে এর মতো ব্যবহার করতেন, তিনি এটাকে মিলিটারি হেডকোয়ার্টার হিসেবে ব্যবহার করেছেন। আচ্ছা, তিনার রাজনৈতিক অর্থাৎ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে জীবন, এই জীবনটাই ছিল প্রতিটি পরতে পরতে রাজনৈতিক চাপ, উঁচু মানের রাজনীতি, এখানে কোনো খারাপ রাজনীতির স্থান নেই। এটাই মনে হয় যে আপনি যদি একটু ভালো করে রিসার্চ করেন তাহলে খুব সুন্দর করে বুঝতে পারবেন। আমি যেটা আমার ইসলাম প্রিয় ভাই বোনেদের কাছে একটু অনুরোধ জানাতে চাই যে আমি ব্যক্তিগতভাবে ইসলাম মানি, কতটুকু মানি না মানি সেই তর্কে আমি যেতে চাচ্ছি না। বাট আমি যখন বলছি যে রাজনীতিকে নিষিদ্ধ বা রাজনীতি খুব খারাপ জিনিস, এখানে রাজনৈতিক আলোচনা করা যাবে না, একটু ভাবুন আপনার এই কথার মধ্য দিয়ে কি আপনি ইসলাম, নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সৃষ্টিকর্তা আল্লাহর বিরুদ্ধাচারণ করতেছেন কিনা। রাজনীতি ভিতরে দুই ধরনের জিনিসই থাকতে পারে। ভালো মানুষ আসলে রাজনীতি ভালো হবে, মন্দ মানুষ যদি চলে আসে রাজনীতি খারাপ হবে। বর্তমান আমাদের সমাজে রাজনীতিতে মন্দ মানুষের সংখ্যা বেশি, এই জন্যই আমরা রাজনীতিকে খারাপ বলি। সো মন্দ মানুষগুলো তারা তাদের আসন ছাড়বে না, তাহলে রাজনীতিটাকে খারাপই থাকবে। সো উদারত আহ্বান জানাবো, আপনারা রাজনীতির ভালো অংশকে ভালো বলুন, খারাপ অংশকে খারাপ বলুন এবং উৎসাহ দিন যেখানে ভালো মানুষগুলো যাতে আসে। ফলস্বরূপ আমিও যখন বলতেছি ঘৃণিত রাজনীতি বা রাজনৈতিক আলোচনা করার দরকার নাই, টুডে অর টুমোরো যদি আমরা রাজনীতিতে ভালো মানুষের আগমন ঘটাতে পারি তাহলে দেখা যাবে যে এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হয়ে ভালো রাজনীতির দর্শনে আমরা উদ্বুদ্ধ হয়ে ভালো কিছু করতে পারবো। সমাজের রাজনৈতিক নেতৃত্বের একটা দূরদর্শিতার মধ্য দিয়ে আমাদের আদর্শগত এবং সামগ্রিক অন্যান্য উন্নয়নের উন্নতি ঘটবে। সেই কামনায় আপনাদের রিকোয়েস্ট করব, রাজনীতিকে নিষিদ্ধ নয়, বিশৃঙ্খল রাজনীতির, অপরাজনীতির বিরুদ্ধে কথা বলুন। মোটা দাগে রাজনীতিকে কখনোই খারাপ বলবেন না, খারাপ বলা উচিতও না। বলবেন কি বলবেন না সেটা আপনারই একান্ত ইচ্ছা, কিন্তু আমি বলবো যে রাজনীতি কখনোই খারাপ না, অপরাজনীতি খারাপ। খারাপ রাজনীতির, বিশৃঙ্খল রাজনীতির যে সংস্কৃতি সেটাকে আমরা খারাপ বলি, কিন্তু মোটা দাগে কখনোই আপনারা রাজনীতিকে খারাপ বলবেন না। এই আশাবাদ ব্যক্ত করে আমার সোজা সাপটা যে কথাটা ছিল আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম। এখন আপনারা কেটে অ্যাকসেপ্ট করবেন নাকি ছুঁড়ে ফেলে দেবেন সেই দায়ভার আপনাদের উপরই রইল। আমি অন্তত রিকোয়েস্ট করতে পারি যে মোটা দাগে রাজনীতিকে খারাপ বলবেন না। রাজনীতির যে অংশটা খারাপ সেই অংশটাকে খারাপ বলুন, যে অংশটা ভালো সেই অংশটাকে ভালো বলুন এবং উদ্বুদ্ধ করুন এখানে যেন ভালো ব্যক্তিরা রাজনীতি করতে আসে। তাহলে আপনার পরবর্তী বা আমাদের পরবর্তী প্রজন্ম সুন্দর একটা সমাজ পাবে, সুন্দর একটা রাজনৈতিক নেতৃত্বের মধ্য দিয়ে আমরা উন্নত সমাজ গঠন করতে পারবো। আসসালামু আলাইকুম।